ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 6 আমরা আগে একটা কোশ্চেন আলোচনা করেছি। কোশ্চেন বা প্রশ্নটা এরকম যে নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী 324-এর 1 নম্বর ধারা, এটা কিন্তু একটা কোশ্চেন আলোচনা করেছিলাম। সেই নির্বাচন কমিশনের যে ক্ষমতা বা কার্যাবলী যেগুলো, সেগুলো কিন্তু অবাধ বা নিরঙ্কুশ নয়। তার কিছু বাধা বা ত্রুটি বা প্রতিবন্ধকতা কিছু রয়েছে। অতএব আমরা এখন যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে এরকম যে নির্বাচন কমিশনের যে ক্ষমতা কার্যাবলী, তার সমালোচনা বা প্রতিবন্ধকতা গুলো কি কি, সেগুলো আমরা আলোচনা করব। এই প্রশ্নটা যে তোমার অথবা দিয়ে অনেকগুলো টাইপের প্রশ্ন হয়, তাহলে প্রশ্নটা বা প্রশ্নগুলো যেগুলো হয় অথবা দিয়ে, সেগুলো আমি বলছি। ভারতের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতার বা সীমাবদ্ধতা যেগুলো আছে সেগুলো আলোচনা করো। অথবা দিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে সমালোচনা সেগুলি আলোচনা করো। অথবা নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলীর মূল্যায়ন করো বা তার ত্রুটিগুলি আলোচনা করো। ঠিক আছে, তোমরা তাহলে প্রশ্নটা ঠিকঠাক বুঝতে পেরেছো। চলো তাহলে হচ্ছে আলোচনায় আসা যাক। তাহলে প্রশ্নগুলো হচ্ছে এইরকম। এটা 4 নম্বরের জন্য পড়বে, 4 নম্বরের জন্য কোশ্চেন হয়। এই কোশ্চেনগুলো তোমার অথবা দিয়ে পরপর লেখা আছে। দেখো অ্যান্সারটা কি আছে। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রহসনে পরিণত হবে। এ কথা মাথায় রেখেই সংবিধান প্রণেতারা অবাধ এবং স্বাধীন নির্বাচন পরিচালনা করার মাধ্যমে ভারতের গণতান্ত্রিক যে ভিত্তিটাকে সেটাকে সুদৃঢ় এবং সাফল্যমণ্ডিত করে তুলতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের যে নিরপেক্ষ ভূমিকা পালনের পথে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, সীমাবদ্ধতা আছে, ত্রুটি আছে। সেইগুলো সমালোচকগণ কিভাবে বিষয়টাকে দেখছেন সেগুলো আমরা আলোচনা করব। পরপর আছে এখানে 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্ট ছাড়া অন্যান্য আরো পয়েন্ট আছে, যদি তোমাদের প্রয়োজন হয় সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। একে আছে নির্বাচন কমিশন গঠনে শাসক দলের ভূমিকা। নির্বাচন কমিশনের সদস্যদের যোগ্যতা, কার্যকালের মেয়াদ প্রভৃতি বিষয়ে যতদিন না পর্যন্ত পার্লামেন্ট আইন প্রণয়ন করবে ততদিন পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির হাতেই এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা থাকবে। তো বলা বাহুল্য, রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসক হওয়ার জন্য তিনি কার্যত প্রধানমন্ত্রী পরামর্শক্রমে এই কাজগুলো করে থাকেন। আমাদের ভারতবর্ষ হচ্ছে তোমার সংসদীয় শাসন ব্যবস্থা। ভারতটা সেই সংসদীয় শাসন ব্যবস্থা হওয়ার জন্য এখানে নিয়মতান্ত্রিক শাসক এবং প্রকৃত শাসক উভয়ের অবস্থান লক্ষ্য করা যায়। এখানে নিয়মতান্ত্রিক শাসক হচ্ছেন রাষ্ট্রপতি এবং প্রকৃত শাসক প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা আছে সেটা হচ্ছে প্রকৃত শাসক। এই জন্য রাষ্ট্রপতি সবসময় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নির্বাচন কমিশন সম্পর্কে যেসব আইন প্রণয়ন করার ব্যাপারটা থাকে সেটা রাষ্ট্রপতি করে থাকেন। 2 আছে কমিশন কর্মচারী নিয়োগে অক্ষম। কমিশন কর্মী নিয়োগ করতে পারে না। নির্বাচনের মতো এত বড় বিশাল একটা কর্মকাণ্ড বা কর্মযজ্ঞ সম্পাদনের জন্য বিপুল সংখ্যক কর্মচারী দরকার, কিন্তু এদের নিয়োগ কিংবা চাকরির যে শর্তাবলী নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের নেই। অথচ কেন্দ্রীয় জনকৃত কমিশন ইউপিএসসি সুপ্রিম কোর্টের হাতে এই ক্ষমতা প্রদান করা হয়েছে। মানে ইউপিএসসি হোক, সুপ্রিম কোর্ট হোক, তারা কিন্তু তাদের নিজস্ব যে কর্মীগুলো সেগুলা যতগুলা কর্মী প্রয়োজন তার কিন্তু নিয়োগ করাতে পারে। কিন্তু এই নির্বাচন কমিশন তার এত বড় কাজ বা নির্বাচন নির্ঘণ্ট করার জন্য যে কাজ, এত বড় কর্মকাণ্ড সেটা করার জন্য যে কর্মীর প্রয়োজন সেগুলো কিন্তু নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে না। 3 আছে কমিশনের সদস্যদের নিরপেক্ষতা। শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত করে গড়ে তোলা না হলে নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয়। এই নির্বাচন কমিশন সবসময় শাসন বিভাগ, আমাদের সরকারের 3টা বিভাগ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। এই শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত, মানে শাসন বিভাগ সবসময় কোনো না কোনোভাবে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করে। তার জন্য নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। তারপর আছে তাছাড়া
দায়িত্ব থেকে অব্যাহতি লাভের পরে নির্বাচন কমিশনারদের কোনো চাকরি বা পদে নিযুক্ত হওয়ার পথে কোনো বাধা বিপত্তি সংবিধানে নাই। বা নির্বাচন কমিশনের যা সদস্য, নির্বাচন যা কমিশনার, তারা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচন কমিশনার হিসাবে থাকার পরে সরকারি কোনো পদে নিযুক্ত হওয়ার জন্য কোনো কিন্তু বাধা বিপত্তি থাকে না। তাই নির্বাচন কমিশনের যারা ব্যক্তি, তারা ভবিষ্যতে যাতে সরকারি লাভ পায় তার জন্য তারা সরকারের বিপক্ষে বা তোমার সরকারের নিরপেক্ষ হিসাবে কাজ করতে পারেন না। 4 আছে কমিশনের সুপারিশ গ্রহণে বাধ্য নয়। নির্বাচন কমিশন অনেক সময় অনেক সুপারিশ, অনেক পরামর্শ তোমার কেন্দ্রীয় সরকারকে দিয়ে থাকে, কিন্তু সেই সব পরামর্শ বা সুপারিশ পরামর্শগুলো যদি ক্ষমতাসীন দল বা মোর্চার অনুকূলে, মানে সরকারের পক্ষে ভালো হবে, তাহলেই কিন্তু সেগুলা কেন্দ্রীয় সরকার গ্রহণ করে, মানে সেই পরামর্শগুলো তখন কেন্দ্রীয় সরকার গ্রহণ করে। উদাহরণ দিয়ে বলা যায় যে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন বিভাগ গঠনের প্রস্তাব দিলেও এই প্রস্তাব আজ পর্যন্ত রূপায়িত হয়নি। এই যে নির্বাচন কমিশনকে একটা স্বাধীন বিভাগ গঠন করার ব্যাপারটা, এটা কিন্তু সরকার তৈরি করবে না। 5 আছে কমিশন পক্ষপাত দুষ্ট। নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে কেন্দ্র সরকারের, বিশেষত প্রধানমন্ত্রীর পরামর্শে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে নির্বাচনের দিন ঘোষণা, নির্বাচন স্থগিত রাখা ইত্যাদি ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে নির্বাচন কমিশন কার্যত কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি রক্ষায় একটা হাতিয়ারে পরিণত হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। আর নির্বাচন কমিশন কিন্তু নিজে যেহেতু স্বতন্ত্র স্বাধীন বিভাগ গঠন করতে পারেনি এখনো পর্যন্ত, মানে শাসন বিভাগের নিয়ন্ত্রণভুক্ত একটা সংস্থা, সেই জন্য সবসময় নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সব কাজ করে থাকেন। 6 আছে কমিশন নিজের ভূমিকা পালনে ব্যর্থ। নির্বাচনের সময় ব্যাপক দুর্নীতি, কারচুপি, ভোট দখল, ভোটে জালিয়াতি প্রভৃতি রোধ করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে অনেকে মনে করেন। 1989 সালে 22শে নভেম্বর তদানীন্তন যে প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধীর যে নির্বাচনী কেন্দ্র, সেই নির্বাচনী কেন্দ্রের নামটা হচ্ছে আমেথি। সেই আমেথিতে ব্যাপকভাবে র্যাগিং ও হিংসাত্মক ঘটনা ঘটেছিল, কিন্তু বিশিষ্ট ব্যক্তিরা আমেথির ঘটনাকে গণতন্ত্রের উপর চরম আক্রমণ হিসাবে বর্ণনা করেন। তারা আমেথিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানালেও কমিশন মাত্র কয়েকটা বুথে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। বিভিন্ন রাজ্যের বিধানসভা কিংবা পঞ্চায়েত, পৌরসভা ও পৌর নিগমের নির্বাচনে এরকম ঘটনা ঘটতে দেখা যায়। তাহলে এটা বুঝতে পারছো জিনিসটা, যে কারচুপি, ভোট দখল, জালিয়াতি যেগুলো হয়, সেগুলো হচ্ছে নির্বাচন কমিশন চাইলেও কিন্তু ঘুরে ভোট করাতে পারে না। যারা একটু সচেতন তারা এগুলি জানো, তারা আশেপাশে নজর করলে দেখতে পাবে এর সঙ্গে অনেক মিল রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 6 পয়েন্ট। এছাড়াও আরো অনেক পয়েন্ট হয়, তবে 4 নাম্বারের জন্য 6টা পয়েন্ট দিলাম। যদি তোমাদের আরো প্রয়োজন মনে হয় তার কমেন্টে জানাতে পারো, এবং অন্যান্য বইয়েতে অনেক পেয়ে যাবে। এবারে উপসংহার। নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী ও ভূমিকার মূল্যায়ন করতে গিয়ে এস.আর. মাহেশ্বরী বলেছেন, ভারতীয় গণতন্ত্রের যে 4টি স্তম্ভ, সেগুলো কি কি? সুপ্রিম কোর্ট, জনপালক কীর্তক, মহাহিসাব নিয়ামক ও পরীক্ষক, এবং হচ্ছে নির্বাচন কমিশন। এই 4টা হচ্ছে গণতন্ত্রের স্তম্ভ। এই 4টি স্তম্ভের মধ্যে সবচেয়ে দুর্বল স্তম্ভটা হচ্ছে নির্বাচন কমিশন। তাই তিনি সুপারিশ করেছেন যে ভারতের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে মুখ্য নির্বাচন কমিশনকে নিয়োগ করা উচিত। অন্যথায় গণতন্ত্রের যে ভিতটা, সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে। এভাবে তোমরা হচ্ছে উপসংহারটা দেবে। ভূমিকা আছে এবং উপসংহার হচ্ছে 2-4 লাইন করে দিয়ে দিবে, দেওয়ার পর এই নোটা পড়বে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের ক্ষমতা, কার্যাবলী, তার হচ্ছে ত্রুটি মূল্যায়ন বা সমালোচনা। এটা আগের একটা আলোচনার শেষাংশ মাত্র। যদি বড় কোশ্চেন হয়, বড় কোশ্চেন বলতে অনেক সময় 10-12 নম্বরের কোশ্চেন হয়, সে 10-12 নম্বরের যে কোশ্চেনগুলো হয় তাতে কিন্তু দুটাতে একসঙ্গেই লিখতে হয়, দুটা কোশ্চেনের অ্যান্সার একসঙ্গেই লিখতে হয়। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।